ঠিক আছে, আসলে করে লাভ নাই, এবার শুরু করি। এই যে হার্ট চ্যাপ্টারের মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, একটু বলে দিই। আজ আরেকটা জিনিস, দুটো ছোট ছোট জিনিস বাকি আছে। একটা লিম্ফ ব্যাপারটা বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, লিম্ফ জিনিসটা কিছু না, এটা একটা কালারলেস ফ্লুইড। এবার গল্পটা বন্ধ করে এদিকে শোন, ঠিক আছে? লিম্ফ নিয়ে কয়েকটা কথা বলা আছে, ছোট্ট করে বলে দিই, খুব সহজে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। লিম্ফ বাংলায় কি বলে? লসিকা বোধহয়, হ্যাঁ, লসিকা তরল এরকম কিছু একটা বলে। আর লিম্ফ্যাটিক চ্যান, লসিকা গ্রন্থি বলে, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বলে যেগুলো, ঠিক আছে? লিম্ফ্যাটিক গ্ল্যান্ড দেখবে কারো ঠান্ডা লাগলে গলা এগুলো গোটা গোটা হয়ে যায়, ঠিক আছে? এগুলো লিম্ফ নোড থাকে, ওই ইনফেকশনের কারণে গ্ল্যান্ডগুলো ফুলে যায়, ওই গ্ল্যান্ডগুলো হচ্ছে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। তো লিম্ফ্যাটিক সিস্টেম আছে বেসিক্যালি, এটা লিম্ফ্যাটিক সিস্টেম। এর মধ্যে কি কি আছে? একটা লিম্ফ্যাটিক গ্ল্যান্ড আছে যেটা বললাম, বা বাংলায় বলে লসিকা গ্রন্থি। এইটা নিয়ে তোদের বইয়ে কোনো ডিসকাশন নেই, ঠিক আছে? তাহলে ওটা নিয়ে কিছু বলবো না। লিম্ফ মানে ওই চ্যানেলগুলোর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলে লিম্ফ, তরল জাতীয় জিনিস একটা, কালারলেস একটা তরল জিনিস, ঠিক আছে? আর লিম্ফ্যাটিক চ্যানেল মানে যে চ্যানেল দিয়ে প্রবাহিত হয়, যেরকম ব্লাড ভেসেল হয়, ভেন বা আর্টারি, যার মধ্যে দিয়ে ব্লাড চলছে, তো যে চ্যানেলের মধ্যে দিয়ে লিম্ফ্যাটিক প্রবাহ হয় বা যেখানে থাকে লিম্ফ্যাটিক চ্যানেল। তো এইটা নিয়ে, গ্ল্যান্ড নিয়ে কোনো আলোচনা নেই তোদের, শুধু এটা নিয়ে কিছু বলবো না, এগুলো একটু বলে দিই। লিম্ফ জিনিসটা কি, কিভাবে কাজ করে, কি খুব সিম্পল ডিসকাশন, সব জিনিস জেনে গেছিস। এইটা হচ্ছে কি আর্টারি, আগের দিন বলেছিলাম, ঠিক আছে? মানে গ্রেট অ্যাওয়ার্টা, এখানে আর্টারি বেরিয়ে আসছে, তারপরে কি আর্টারিওল হয়, তারপরে ক্যাপিলারি তৈরি হয়, তারপরে ভেনিউল, তারপরে ভেন তৈরি হচ্ছে, তারপরে একটা মেজর ভেনে ড্রেন করছে। এই গঠনটা আমরা জানি। আগের দিনে বলেছিলাম যে যে কোনো ব্লাড ভেসে 3টে লেয়ার থাকে, কিন্তু ক্যাপিলারি সাইটটা হচ্ছে কি এক্সচেঞ্জ সাইট। ক্যাপিলারি সাইটটা হচ্ছে এক্সচেঞ্জ সাইট। তাহলে এখানে শুধুমাত্র কে থাকে? এন্ডোথেলিয়াম থাকে, মানে ইনার লেয়ারটা থাকে। এখান থেকে ফ্লুইড লিকেজ হয় টিস্যুতে। এখানে কি যে টিস্যু আছে, এগুলো যে সেল, এক একটা সেল বা কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয়, এগুলো নিউক্লিয়াস, সেলের নিউক্লিয়াস থাকে, এখানে অনেকগুলো সেল আছে। এই যে সেলের বাইরে যে, যেমন এই জায়গাগুলো, সেলের ভেতরে কম্পার্টমেন্টটা বলছি না, সেলের বাইরের যে কম্পার্টমেন্টটা, ঠিক আছে? এই কম্পাউন্ডের নাম আছে একটা, যেটাকে বলা হয়, এটা ইন্টারস্টিসিয়াম বলা হয়। ইন্টারস্টিসিয়াম, দুটো কথা, ইন্টারস্টিসিয়াম। ইন্টার মানে ইন বিটুইন, মানে এই যে সেলের মাঝখানে যে জায়গাটা, মানে স্পেস ইন বিটুইন সেল, মানে দুটো সেলের বা অনেকগুলো সেলের মাঝখানের যে এরিয়াটা। স্টিসিয়াম মানে সেল বা টিস্যু বলতে পারিস। তাহলে টিস্যু বা টিস্যুর মধ্যে সেল থাকে, সেলের মাঝখানের যে জায়গাগুলো সেটাকে বলি আমরা ইন্টারস্টিসিয়াম, বা এটাকে বলতে পারি ইন্টারস্টিসিয়াল স্পেস। ইন্টারস্টিসিয়াল স্পেস, তাহলে ইন্টারস্টিসিয়াল স্পেস, ইন্টারস্টিসিয়ামটা বোঝা হয়ে গেল। এবার দেখ, এখান থেকে ব্লাড আছে, এই দিক থেকে ব্লাড আসছে, আর্টারি সাইড থেকে ভেনাসে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ব্লাড ফ্লো হচ্ছে। আর এই জায়গাটা থেকে এক্সচেঞ্জ হয়, কী কী এক্সচেঞ্জ হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আমরা পড়েছি। আমরা যে খাবার বা নিউট্রিয়েন্টগুলো খাই, নিউট্রিয়েন্টগুলো টিস্যুতে পৌঁছে যায়। তাহলে এখান থেকে আমাদের কী কী যাচ্ছে? আমাদের নিউট্রিশন এক্সচেঞ্জ হচ্ছে এখানে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা পড়েছি, এগুলো বলার দরকার নেই। এবার দেখ, এই যেখানে ব্লাড ফ্লো, মানে ব্লাড যাচ্ছে, ব্লাডের মধ্যে কি থাকে আমরা দেখি, একটা ফর্মড এলিমেন্টস থাকে, তাই তো? এটা আমরা আগের দিন জেনেছি, ফর্মড এলিমেন্টস। তার মধ্যে কি কি আছে? ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, কিছু লার্জ প্রোটিন আছে, বা প্রোটিন আছে সিম্পলি বলতে পারি, লার্জ প্রোটিন। তার সঙ্গে কিছু মিনারেল আছে, মিনারেল আর ব্লাডের মধ্যে ডিজলভ যে জিনিসগুলো থাকে, আর ওয়াটার অবশ্যই থাকে, ঠিক আছে? তাহলে যখন এখান দিয়ে ক্যাপিলারিতে ব্লাড পাস করে, তখন
এই প্রোটিন আর ফর্ম এলিমেন্টসগুলো এগুলো কিন্তু কখনো ফিল্টার্ড হয় না। আমরা দেখেছি ডাব্লিউবিসি আরবিসি ফিল্টার্ড হয় না। এই যে ওয়াটার তার সাথে কিছু মিনারেল এখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে তো আমাদের সেল বা টিস্যুতে ওয়াটার দরকার, তো ওয়াটার তো অবশ্যই আছে। তাহলে ওয়াটারটা আসছে কোত্থেকে? ব্লাড, যে আমরা জল খাচ্ছি সেটা খেয়ে আমাদের অ্যাবজর্পশন ব্লাডে যাচ্ছে, কিছু ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুটা বডিতে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে। তাহলে বডি বা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট কোন জায়গাটাতে ডিস্ট্রিবিউট হচ্ছে? সেটা হলো বেশি ক্যাপিলারি সাইটে। তাহলে ক্যাপিলারি থেকে যখন এখানে প্লাজমা লিকেজ হচ্ছে, বেরিয়ে আসছে, ফর্মড এলিমেন্টস লার্জ প্রোটিনগুলো কিন্তু বেরিয়ে আসে না, ঠিক আছে। শুধুমাত্র ওয়াটার অ্যালং উইথ কিছু ডিজলভ বা স্মল যে মলিকিউলগুলো থাকে, মেনলি মিনারেলস, সেগুলো এখান থেকে বেরিয়ে আসে। তাহলে যে ফ্লুইডটা এখান থেকে বেরিয়ে আসে প্লাজমার যে পার্টটা, তাহলে এখানকার যে ফ্লুইডটা বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এর যা কম্পোজিশন আর প্লাজমার যে কম্পোজিশন মোটামুটি একই হবে, শুধুমাত্র ওই জিনিসগুলো বাদ দিয়ে। মানে এখানকার যে ফ্লুইড বা তাহলে এখানে ফ্লুইড আছে, এই ফ্লুইডটা আমরা কি বলতে পারি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে ইন্টারস্টিসিয়ামে যে ফ্লুইডটা থাকবে তার নাম হবে কি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটা কোত্থেকে এসছে? প্লাজমা থেকে এসছে। এবং এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কম্পোজিশনটা হচ্ছে একদম প্লাজমার যা ডিজলভ মানে কম্পোজিশনগুলো, বিশেষ করে মিনারেল। তাহলে এখানকার ব্লাডের মধ্যে যা মিনারেল আছে, যা কনসেন্ট্রেশন আছে, ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইডটা আসছে, কম্পোজিশনটা সেম হবে অ্যাজ ফার এজ মিনারেলস আর কনসার্ন। কিন্তু প্রোটিন বা মানে প্লেটলেট, ডাব্লিউবিসি, আরবিসি এগুলো বেরিয়ে আসে না। তাহলে এটাই হলো ইন্টারস্টিশিয়াম। তো এখানে প্রচুর মেকানিজম আছে যে কী করে বেরিয়ে আসে, কোন ফোর্স কাজ করে, ওটাতে কিচ্ছু লাগবে না। এবার দেখ, যে ফ্লুইডটা এখান থেকে বেরিয়ে আসলো, এই জায়গাতে জল দরকার, এখানে জল থাকবে। সেলের মধ্যে কিছু সেল দরকার, সেলের মধ্যে সেল যাবে, বিভিন্ন মেকানিজম আছে, সেলের ভিতরে জলটা যাচ্ছে। এবার যতটা এখানে ফিল্টার্ড হয়, ফ্লুইড বেরিয়ে আসে, পুরোটাই কিন্তু এখানে দরকার হয় না। মানে যতটা দরকার তার থেকে বেশি ফিল্টার্ড হয়। ফিল্টার্ড হওয়ার পরে তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটা কি বেসিক্যালি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা কিছুই না, এটা হলো বেসিক্যালি আলট্রা ফিল্ট্রেট প্লাজমা। আলট্রা ফিল্ট্রেট প্লাজমা মানে প্লাজমারই একটা পোর্শন এখানে ফিল্টার্ড হয়েছে, ব্লাড থেকে এসে, আর কিছুই না। তাহলে যে জলটা এখানে থাকার যে প্রপোর্শনে আর যেটা সেলের ভিতরে যাওয়ার সেটা থাকলো, বাকি যে ওয়াটারটা পড়ে থাকলো, যে এক্সট্রা যেটা মানে ফিল্টার্ড হয়েছে, মানে যেমন ধর আমার 1 লিটার জল খেতে হবে, কি আমরা 2 লিটার দিয়েছি, তার মানে 1 লিটার খাবে, 1 লিটার কি থাকবে? নষ্ট হবে। তো বডি কি করে, যেটা এখানে দরকার সেটা থেকে গেল, বাকি যে জলটা মানে বাকি যে ফ্লুইডটা, বিশেষ করে মানে ইন্টারেস্ট ফ্লুইড, এখানে সরু সরু অনেক চ্যানেল আছে। এই চ্যানেলগুলোকে বলা হয় কি? লিমফ্যাটিক চ্যানেল। এগুলোকে বলছি আমরা লিমফ্যাটিক চ্যানেল। এই লিমফ্যাটিক চ্যানেলগুলো শেষমেশ কি হয়, যে ফ্লুইডটা কোথেকে এসে? ব্লাড থেকে এসে। তাহলে যখন ড্রেন হবে আবার কি জল ব্লাডেই ফিরে যাবে। এই লিমফ্যাটিক চ্যানেলগুলো শেষমেশ একটা কোনো ভেনে গিয়ে ড্রেন করে। কোথায় করে আমি নাম কিছুই বলছি না, আলটিমেটলি ভেনে গিয়ে ড্রেন করছে। তাহলে কি হলো, আবার সেই ব্লাডে ফিরে গেল, আবার এখান থেকে হার্টে যাবে, এইভাবে চলছে। তাহলে ফ্লুইড বেরিয়ে আসলো এখান থেকে, আলট্রা ফিল্ট্রেট প্লাজমা, যেটাকে বলছিলাম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। যে ফ্লুইডের কিছুটা পোর্শন ডিস্ট্রিবিউটেড হলো, যে অতিরিক্ত জলটা ছিল, প্লাজমা ফ্লুইডটা ছিল, সেটা লিমফ্যাটিক চ্যানেল দিয়ে ড্রেন হয়, আলটিমেটলি কোনো ভেনে গিয়ে ড্রেন করবে, আবার হার্টে যাবে, আবার বডিতে সার্কুলেশন। এইভাবে আমাদের বডিতে একটা সার্কুলেশন চলছে। এগুলোকে বলা হয় লিমফ্যাটিক চ্যানেল। আর এর মধ্যে যে ফ্লুইডটা থাকলো, যে ফ্লুইড যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? লিম। দেখ, লিমটা কিছুই না, ওই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যা ছিল সেটাই, কিছুটা থাকলো, কিছুটা ড্রেন হচ্ছে, এটাই সে আলট্রা ফিল্ট্রেট প্লাজমা। এটাই হচ্ছে বেসিক্যালি লিম্ফ, আর কিছুই না। এই লিম্ফের মধ্যে কি থাকে? লিম্ফোসাইট। একটা ওয়াটার তো আছেই, ঠিক আছে, কিছু মিনারেল আছে অবশ্যই, অর্থাৎ লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইট মানে কোন? আগের দিনে আমরা পড়েছি টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, ঠিক আছে। টি সেল আর বি সেল দুটো টাইপের ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই লিম্ফের মধ্যে কিন্তু ডাব্লিউবিসি বা প্লেটলেট কিছুই থাকে না, মেনলি কে থাকে? লিম্ফোসাইটগুলো থাকে। তাহলে যে সেল লিমফ্যাটিক সিস্টেমের মধ্যে আছে তারই নাম হচ্ছে লিম্ফোসাইট। সেটা বেসিক্যালি কে? টি সেল আর বি সেল। এটা কোন টাইপের? ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসির একটা পার্ট, গ্র্যানুলোসাইট। এই হলো ব্যাপার। এই অবধি বোঝা গেছে কিনা? আর কিছুই নেই। লিমফ্যাটিক সিস্টেমের কাজ কি হবে?
তাহলে মেনলি আমাদের বডিতে বিভিন্ন কম্পার্টমেন্টে ফ্লুইড ডিস্ট্রিবিউশনে হেল্প করছে। এটা না থাকলে ফ্লুইডটা এখানে এক্সট্রা জল জমে যেত, এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে লিম্ফোসাইটের মধ্যে কি আছে, টি সেল আছে, বি সেল আছে। টি সেল বি সেলের কাজ কি, আমাদের ইমিউনিটি দেয়। আর লিম্ফ্যাটিক সিস্টেমের বড় একটা কাজ হচ্ছে টু গিভ দ্য ইমিউন প্রোটেকশন বা ইমিউনিটি আমাদেরকে দেয়। কীভাবে দেয় মেকানিজম অলরেডি আমরা পড়ে নিয়েছি। তাহলে যে সিস্টেমের মধ্যে টি সেল বা লিম্ফোসাইট আছে বা বি সেল আছে, তারা আমাদের ইমিউনিটি দেয়। তাহলে কাজটা হচ্ছে ওটা ইমিউনিটি দেয় আমাদের, এটা একটা মেজর কাজ। ঠিক আছে, আর কি কাজ করে, এই ফ্লুইডের মধ্যে অনেক হরমোন, কিছু মিনারেল ডিস্ট্রিবিউট হয়, মানে কিছু হরমোন কিছু মিনারেল লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে বডিতে সার্কুলেশনে হয়, ডিস্ট্রিবিউট পরে পড়বো মেকানিজমগুলো। আর কি করে, যখন আমরা খাবার খাই, আমরা মেনলি তিন রকমের খাবার, একটা প্রোটিন হয়, একটা কার্বোহাইড্রেট, একটা ফ্যাট। ঠিক আছে, তো আমাদের পেটের যে ডুওডিনাম আছে, সিম্পলি ছবি যাচ্ছি, এই খাবার খেলাম, এই ডুওডিনাম থেকে অ্যাবজর্পশন হয় খাবারগুলো। ঠিক আছে, তাহলে যখন ফ্যাট জাতীয় খাবার, বিশেষ করে পার্টিকুলারলি ফ্যাট, এখানে সেল আছে ইন্টেস্টিনাল সেল, এখানে লিম্ফ্যাটিক চ্যানেল থাকে কিছু। ঠিক আছে, এই লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে ফ্যাট অ্যাবজর্পশন হয়, মানে ফ্যাটের শোষণ হয়। এই লিম্ফ্যাটিক চ্যানেলকে বলা হয় ল্যাকটিল, ল্যাকটিল বা ল্যাকটিয়াল। ল্যাকটিল বা ল্যাকটিয়াল কিছুই না, আমাদের ডুওডিনাম থেকে যে লিম্ফ্যাটিক চ্যানেলগুলো আছে, যার মাধ্যমে এই যে আমরা ফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছি, অ্যাবজর্পশন হয় লিভারে, হয়ে তারপর বডিতে ছড়িয়ে পড়বে। তা লিম্ফ্যাটিক সিস্টেমের আরেকটা কাজ হলো কি, আমাদের পেট থেকে ফ্যাট জাতীয় খাবারটাকে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে ইট হেল্পস ইন ফ্যাট অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টিন। মেনলি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট আলাদাভাবে অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এটা একটা কাজ হলো। তাহলে হরমোন থাকছে, মিনারেল থাকছে, ইমিউনিটি দিচ্ছে, প্লাস আমাদের পেট থেকে ফ্যাট জাতীয় খাবারকে। ল্যাকটিল কিন্তু কিছুই না, জাস্ট নেম অফ দ্য লিম্ফ্যাটিক চ্যানেল। আমার নাম একটা, তোর নাম একটা, আমরা সবাই তো মানুষ, তাহলে সবগুলো লিম্ফ্যাটিক নাম দেওয়া হয়েছে ল্যাকটিল বা ল্যাকটিয়াল সিস্টেম, যেটার মাধ্যমে ফ্যাট জাতীয় খাবারগুলো পেট থেকে শোষণ হয়, বা সেটা আর কিছু না। এটুকুই লেখা আছে, তবে আর তো কিছু লেখা নেই সেরকম। ঠিক আছে, এটুকুই লেখা আছে, তাহলে বোঝা গেল। এই অব্দি বোঝা গেছে তো, কোনো সমস্যা নেই, আর কিছু নেই, এটুকুই লেখা আছে, এটুকুই। আর কি, আর তো কিছু নেই। গোদরোগ জানিস, গোদরোগ কি বলে, এলিফ্যান্টিয়াসিস না, হাতির মধ্যে যে পা হয়ে যায় ফুলে, ওটা রোগ কি বলে, ফাইলেরিয়াসিস বলে। মানে তোদের বইয়ে আছে বলে আমি এখানে বলছি, না হলে বলতাম না। ওটা 12-এর চ্যাপ্টার আছে, ডিজিজ বলে চ্যাপ্টার আছে, ফাইলেরিয়াসিস বলে। এটা মশার কামড় থেকে, আমি ডিটেলসে যাচ্ছি না। যেটাতে হয় না, পাটা ফুলে ফুলে মোটা হয়ে যায় একেবারে, অনেক হাতির মতো হয়ে যায়, ওই জন্য এটাকে আরেকটা বলে এলিফ্যান্টিয়াসিস। রোগটার নাম হচ্ছে এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টিয়াসিস। এটা একটা প্যারাসাইট ডিজিজটা করে, মানে মশার কামড়ের মধ্যে প্যারাসাইটটা মানুষের শরীরে ঢোকে। তার নাম আছে উচেরিয়া ব্যাংক্রপ্টি, এখন বলবো না, ওই চ্যাপ্টার যখন পড়াবো তখন বলবো। ঠিক আছে, ওই যে প্যারাসাইটটা থাকে যেটা এলিফ্যান্টিয়াসিস করে, প্যারাসাইট মানে পরজীবী যাকে বলে প্যারাসাইট, নামটা লিখে রাখতে পারিস, উচে রেরিয়া ব্যাংক্রপ্টি লিখে রাখ, কারণ অন্য চ্যাপ্টারে আছে বলে বলছি, নাহলে বলতাম না। উচেরেরিয়া ব্যাংক্রপ্টি মনে নাও রাখতে পারে, পরের চ্যাপ্টারে পড়াবো। ঠিক আছে, এই প্যারাসাইটগুলো যখন মানুষের শরীরে ডিজিজ করে, ওরা কি করে, যে লিম্ফ্যাটিক চ্যানেলগুলো আছে না, এগুলো তো প্রদাহ করে, লিম্ফ্যাটিক চ্যানেলগুলোকে একদম ড্যামেজ করে দেয়, একদম ড্যামেজ করে দেয়, বিশেষ করে পায়ের লিম্ফ্যাটিক চ্যানেলগুলো। তাহলে কি হবে, যখন প্লাজমা বেরিয়ে আসছে ক্যাপিলারি সাইড থেকে, তাহলে পা থেকে যখন ফ্লুইডটা যখন অ্যাবজর্পশন হতে পারছে না, কারণ চ্যানেলগুলো ড্যামেজ, তো প্যারাসাইটিক চ্যানেল ড্যামেজ, তাহলে কি হবে, জলটা জমতে থাকবে, প্লাস ইনফ্লামেশন হবে, প্রদাহ, চ্যানেলগুলো ডিস্টার্ব, তখন পাটা ফুলতে শুরু করে, ফুলতে 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 মোটা হয়ে যায়, সেটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। তো সেটা বেসিক্যালি এই লিম্ফ্যাটিক চ্যানেলগুলোকে ড্যামেজ করে দেয়, ড্রেনেজটা হতে দেয় না, তাহলে কী হবে, পাটা ফুলবে। আরও কিছু মেকানিজম হয়, বেসিক মেকানিজম হচ্ছে এইটা। তাহলে বোঝা গেল, ব্যাস, আর কিছু বলবো না, তোদের বই এটুকুই লেখা আছে। ঠিক আছে, লাস্ট টপিক,
ইসিজি তো পরে পড়াবো বলেছি। কার্ডিয়াক ডিজিজ মানে হার্টের কিছু ডিজিজের কথা লেখা আছে। প্রথমটা হচ্ছে হাইপার টেনশন, তারপরে আছে তোর ওই করোনারি আর্টারি ডিজিজ, আছে তোর অ্যানজাইনা, আছে হার্ট ফেলিওর, এ কটাই লেখা আছে। কার্ডিয়াক অ্যারেস্ট কথা লেখা আছে। এগুলো ছোট্ট করে বলে দিই, অল্প অল্প করে লেখা আছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবি, সারা জীবন ডাক্তার না হলেও কাজে লাগবে সারা জীবন। ঠিক আছে, প্রথম এটা দিয়ে শুরু, হাইপার টেনশন। হাইপার মানে কি? হাইপার মানে বেশি, আর হাইপো মানে কম। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে নর্মো টেনশন মানে স্বাভাবিক প্রেশার, নর্মো টেনশন। আগের দিনে বলেছি মানুষের যে নর্মাল ব্লাড প্রেশার সেটা কত? 120/80 মিলিমিটার অফ মার্কারি। উপরেরটাকে বলি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটাকে বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক প্রেশার মানে কি? যখন লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করছিল, যখন ম্যাক্সিমাম প্রেশার তৈরি করেছিল, যে প্রেশারের জন্য ব্লাডটা পাম্পিং হচ্ছে, এটা হলো সিস্টোলিক। আরেকটা নাম হলো পাম্পিং প্রেশার। তাহলে যার নাম পাম্পিং প্রেশার তারই নাম হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। নিচে ডায়াস্টোলিক, মানে যখন ব্লাড ডায়াস্টোল ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে কি রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা পার্টিকুলার একটা মেকানিজম আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, এটারও একটা মেকানিজম আছে, কী করে প্রেশারটা ক্রিয়েট হয়, তোদের বইয়ে নেই বলে ওটা ডিসকাশন আমি করছি না। তাহলে এই নর্মো টেনশন যদি এর থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? হাইপার মানে বেশি, বেশি টেনশন বেড়ে গেছে, হাইপার টেনশন। আর কমে গেলে আমরা কি বলি? হাইপোটেনশন। হাইপো মানে কম, টেনশন মানে প্রেশার। এটা বলা নেই, এটা বলা দরকার নেই। এবার দেখ, কারো যদি ব্লাড প্রেশার দেখা যায় 140/90 মিলিমিটার অফ মার্কারি বেশি হয়, সেটাকেই বলবো তাহলে কি কারো ব্লাড প্রেশার আমি পেলাম 140/90। ঠিক আছে, বা এর থেকে বেশি হতে পারে, 150 পেলাম, 96 পেলাম, এরকম। তাহলে মিনিমাম কাট অফ লেভেল হচ্ছে 140/90। যদি দেখা যায় যে কারো ব্লাড প্রেশার 140/90 বা তার বেশি হয়ে গেছে অন রিপিটেড মেজারমেন্ট, এই কথাটা রেখা তোকে বুঝবি। মানে ধরো কেউ আমার কাছে একটা চেম্বারে দেখাতে আসলো, তার আমি প্রেশার কোনো কারণে পেয়ে গেলাম 150/92 পেয়ে গেলাম, ধরলে কথার কথা, আমি তখনই বলবো না যে প্রেশারটা বেড়ে গেছে। এটা 2-3 বার রিপিট করে দেখতে হবে। ঠিক আছে, মানে এটুকু প্রেশার খুব বেশি প্রেশার না, খুব ভালো সামান্য প্রেশার বলে এটাকে আমরা। ওই জন্য লেখা আছে ওখানে তোদের বইয়ের কথাটা, এটাই মানে প্র্যাকটিক্যালি অন রিপিটেড মেজারমেন্ট, মানে 2বার 3বার 4বার আমি টাইম নিয়ে দেখলাম। তাহলে কারো ব্লাড প্রেশার যদি রিপিটেডলি দেখা যায় যে 190 বেশি থাকছে, তাকে বলবো আমরা হাইপার টেনশন। চিকিৎসা করাতে হবে। যদি অনেক দিন কারো হাইপার টেনশন থাকে, মানে ট্রিটমেন্ট ঠিকঠাক না করা হয়, অনেক প্রেশার বেড়ে থাকে, কিছু কিছু প্রবলেম হয়। ঠিক আছে, মানে আনকন্ট্রোল হাইপার টেনশন অনেকদিন ধরে আছে, ওষুধ খায়নি, একটা হার্টের সমস্যা হয়, আর কি হয়, কিডনির সমস্যা হয়। তারপর হচ্ছে আমাদের চোখ আছে, রেটিনা, চোখের রেটিনা, রেটিনা অফ আই, হার্ট হলো হার্ট, কিডনি। ঠিক আছে, এই প্রবলেমগুলো হয়, আরও অন্যান্য অর্গান। ঠিক আছে, মানে অনেকদিন কারো যদি থাকে, মানে প্রেশার বেড়ে থাকে, ওষুধ না হয়, তোদের বইও লেখা আছে বলে বললাম, হার্ট, কিডনি বা রেটিনা, চোখের বা আরও বিভিন্ন অর্গানে ড্যামেজ হয়। ব্রেনেরও সমস্যা হয়, কিছু ব্রেনেরও কিছু ডিজিজ হয়। তার মধ্যে স্ট্রোক নামটা খুব শুনে থাকিস তোরা। ঠিক আছে, এগুলো হয়। ডিটেলস কিছু লেখা নেই, এটাও লেখা আছে যে অনেকদিন প্রেশারটা বেড়ে থাকলে ট্রিটমেন্ট না করলে আমাদের বডির ভাইটাল অর্গানের কিছু ডিজিজ হয়। এবার কী ডিজিজ হয় তোদের দেখা হয় বলো, বলছে না। হার্টের হয়, কিডনির হয়, রেটিনা, চোখের হয়, রেটিনা, ব্রেনের সমস্যা। ঠিক আছে, বাস এটাকে লেখা আছে, আর কিছু লেখা নেই।
বাকিগুলো ভালো করে এই জায়গাটা ভালো করে বলতে হবে, এটা খুব ইজি, বাকিটা একটু বলছি। মানে তোদের মানে বইয়ে যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ওগুলো ভালো করে খেয়াল করবি, কারণ ওইভাবে ধরো এরকম আসলো যে লেখা আছে যে হাইপারটেনশন, কখনো বলবো যে লেখা থাকলো যে কারো ব্লাড প্রেশার 140 বা 90 বা তার বেশি অন সিঙ্গেল মেজারমেন্ট, সেটা কিন্তু রং স্টেটমেন্ট। অন রিপিটেড মেজারমেন্ট, বারবার আমি যদি দেখি, আজকে মাপলাম, দুদিন পর আবার দেখলাম, আবার কদিন পর দেখছি, তখন আমরা সেটাকে সিঙ্গেল মেজারমেন্টে প্রেশার বেশি থাকলে সেটাকে আমরা হাইপারটেনশন বলি না। রিপিটেড মেজারমেন্ট কথাটা বারবার বলতে মাথায় ঢুকে যায়, কারণ এমসিকিউ ভাবেই দেবে, তুই 149 দেখে মেরে দিলে, লেখা আছে তো সিঙ্গেল মেজারমেন্ট। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবে। ঠিক আছে, এবার মেন জায়গাটায় চলে যাই, যেটা লেখা আছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি বা করোনারি সার্কুলেশন কোথায় থাকে? হার্টে থাকে। আমরা আগের দিনে বলতে হার্টের সার্কুলেশনটাকে আমরা কি বলি? করোনারি আর্টারি। এইটা যদি হার্ট হয়, সিম্পল, এটা লেফট ভেন্ট্রিকল। এখান থেকে কি অ্যাওর্টা তৈরি হয়, তাই তো? অ্যাওর্টা বলছি, আগের দিনে বলেছিলাম এখান থেকে দুটো আর্টারি তৈরি হয়, একটা ডান দিকে সাপ্লাই দেয়, একটা বাঁ দিকে ব্লাড সাপ্লাই দেয়। এটাকে বলি আমরা রাইট করোনারি আর্টারি, এটাকে বলি আমরা লেফট করোনারি আর্টারি, বা সেটুকুই মনে হয়। ঠিক আছে, এই আর্টারিগুলো কি করে? পুরো হার্টে ব্লাড সাপ্লাই দেয়। এটা পুরো এটা মেন, এটা অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চ তৈরি হয়, পুরো হার্টটাকে ব্লাড সাপ্লাই করে। ঠিক আছে, এবার ধর যদি আর্টারির মধ্যে, মানে এটাকে নর্মাল একটা পাইপের মতো ব্লাড ফ্লো হচ্ছে, এবার কোনো কারণে পাইপ যদি ব্লক হয়ে যায়, তাহলে ব্লক হলে কি হবে? ব্লাড ফ্লো কমে যাবে, তাহলে হার্টে সাফিসিয়েন্ট ব্লাড পৌঁছাবে না, ব্লাড না পৌঁছালে অক্সিজেন পৌঁছাবে, নিউট্রিয়েন্টস পৌঁছাবে না। তো এই যে করোনারি আর্টারিতে ব্লক তৈরি হচ্ছে, এটা করোনারি আর্টারি, এখানে তো ব্লক তৈরি হচ্ছে না, ব্লকটা কি হয়? কিছু ডিপোজিট হচ্ছে এখানে একটা, এই যে একটা প্রসেস যেখানে হচ্ছে, যে প্রসেসটা কি হচ্ছে, কিছু জিনিস ওখানে জমা হয়ে ডিপোজিট হয়ে লুমেনটাকে আস্তে শুরু করে দিচ্ছে। প্রথমে অল্প হবে, ধর প্রথম হয়তো এরকম হলো, ঠিক আছে, পরে আরেকটু বাড়লো, পরে আরেকটু বাড়ছে, তো একটা সময় পরে গিয়ে দেখাল টোটালটাই ব্লক হয়ে গেছে। তাহলে প্রথমে কম ব্লাড ফ্লো একটু কম হবে, যত বেশি ফ্লোটা আস্তে আস্তে কমবে, যখন ম্যাক্সিমামটা কমে যাবে তখনই কিন্তু হার্টের সমস্যা দেখা দেবে। ঠিক আছে, এই যে আর্টারির মধ্যে কোনো একটা জিনিস ডিপোজিট হয়ে মানে লুমেনটাকে ন্যারো করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে কিছু ডিপোজিট হয়ে কর্নারের আর্টার লুমেনটাকে সরু করে বা ব্লক করে দিচ্ছে। এখানে কী কী ডিপোজিট হয় তোদের বই একদম লেখা আছে, ক্যালসিয়াম ডিপোজিট হয়, কোলেস্টেরল ডিপোজিট হয়, ফ্যাট ডিপোজিট হয়, আর ফাইব্রিন। মানে তো কারো হার্টের সমস্যা আছে, মানে প্রেশার আছে, আরও সুগার আছে, আর অন্যান্য অসুখ আছে, যে অসুখগুলো থেকে দিনের পর দিন কারো কোলেস্টেরল খুব বেশি বেড়ে আছে ব্লাডে, অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, স্মোক করে, অনেক রকম অসুখ আছে, আরও কিছু ডিজিজ আছে, ওই লুমেনে ধীরে ধীরে ওই জিনিসগুলো জমতে থাকে, জমতে 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 একটা সময় পর অনেকটা ব্লক করে দেয়। ওই প্রসেসটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরো কথাটা বেসিক্যালি ব্লাড ভেসেল বলতে পারিস, আর স্ক্লেরোসিস মানে শক্ত হয়ে যাওয়া, টাফ হয়ে যাওয়া। তাহলে যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হচ্ছে বাই প্রসেস, যে প্রসেসের মাধ্যমে করোনারি আর্টারি লুমেনের মধ্যে কোলেস্টেরল, ক্যালসিয়াম, ফ্যাট, ফাইব্রিন ডিপোজিট হচ্ছে, এই প্রসেসটার নাম হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, যেহেতু এই ঘটনাটা কোথায় কোথায় ঘটছে? করোনারি আর্টারিতে, তাহলে প্রসেসটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে কি হবে? করোনারি আর্টারিতে ডিপোজিটেড লুমেনটা ব্লক হচ্ছে, ব্লাড ফ্লো কম হচ্ছে, এই ডিজিজটারই নাম হচ্ছে বেসিক্যালি করোনারি আর্টারি ডিজিজ। তাহলে করোনারি আর্টারি ডিজিজ কথাটার মানে হচ্ছে ব্লক ইন দ্য করোনারি সিস্টেম, ব্লক ইন দ্য করোনারি আর্টারি। এটার মিনিংটা কি দাঁড়ালো? ব্লক ইন করোনারি আর্টারি, তারই নাম হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ।
কোন প্রসেসটার নাম কি, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে, প্রসেসটার নাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস। যেখানে ব্লক তৈরি করছে সেখানে কি ডিপোজিট হচ্ছে, ক্যালসিয়াম, কোলেস্ট্রল, ফ্যাট, ফাইব্রিন। এই অব দ্য ক্লিয়ার তো, বোঝা গেছে? ঠিক আছে, এখনো যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না হয় বল, আমি আবার রিপিট করবো। এই অবধি বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার দেখ, তাহলে ধর এই আর্টারিটা ব্লক হলো একটা, আরো বেশি ব্লক ধরে নিলাম আমি। তাহলে এই যে আর্টারিটা অনেকগুলো ব্রাঞ্চ হয়, আস্তে আস্তে ছোট ছোট অনেক ব্রাঞ্চ তৈরি হয়। তাহলে এই আর্টারিটা যে এরিয়াটাতে সাপ্লাই করছে হার্টের, তাহলে সেই এরিয়াটাতে কি হবে, ব্লাড যেতে পারবে না বা কম যাবে, বা টোটাল ব্লক হয়ে গেলে একদমই ব্লাড যাবে না। তাহলে এই টিস্যুগুলোতে কি হবে, অক্সিজেনের অভাব হবে, অক্সিজেন আর নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে। ঠিক আছে, তাহলে আর্টারিতে ব্লক থাকার কারণে, করোনারি আর্টারিতে পার্টিকুলার একটা এরিয়াতে যেখানে ব্লক হয়েছে, ওই যে এরিয়াটা সাপ্লাই করছে, সেখানে অক্সিজেন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দেখা দেবে। আমাদের বডিতে যখন যে কোনো টিস্যু, সেটা ব্রেন হতে পারে, হার্ট হতে পারে, যে কোনো টিস্যু যদি অক্সিজেন কম যায়, মানে ধরো কোনো একটা জায়গাতে ব্লাড কম যাচ্ছে মানে অক্সিজেন কম যাচ্ছে, তাহলে কোনো একটা এরিয়াতে যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় টিস্যুতে, সেটাকে বলে ইস্কিমিয়া। ইস্কিমিয়া কথাটার মানে হলো যে বডির কোনো একটা টিস্যুতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটাকে বলে ইস্কিমিয়া। তাহলে এখানে কি, যে হার্টের মধ্যে ইস্কিমিয়া হবে, হচ্ছে তো, অক্সিজেন কম যাচ্ছে, তাহলে হার্টের মধ্যে কি হবে, ইস্কিমিয়া হবে। এর আরেকটা নাম হয়ে যাচ্ছে কি, ইস্কেমিক হার্ট ডিজিজ। দেখ, জিনিসটা কিন্তু একটাই, ঘটনাটা কি হচ্ছে, তাহলে করোনারি আর্টারিতে ব্লক হওয়ার জন্য অক্সিজেন কম যাচ্ছে, দ্যাট ইজ ইস্কেমিয়া। তাহলে হার্টে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি, ইস্কেমিক হার্ট ডিজিজ, মানে হার্ট ডিজিজ ডিউ টু ইস্কেমিয়া, ডিউ টু লো অক্সিজেন সাপ্লাই। কেন সাপ্লাই, আর্টারিতে ব্লক হয়েছে, কি ব্লক, অ্যাথেরোস্ক্লেরোসিস। কি ডিপোজিট হচ্ছে, ক্যালসিয়াম, ফ্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে কোলেস্টেরল, ফাইব্রিন। কোথায়, করোনারি আর্টারিতে হয়, তার অসুখটার নাম হয়ে গেল করোনারি আর্টারি ডিজিজ। তাহলে যার নাম করোনারি আর্টারি ডিজিজ, তারই নাম হচ্ছে কি, ইস্কেমিক হার্ট ডিজিজ। একদম কোনো ডিফারেন্স নেই, যার নাম করোনারি আর্টারি ডিজিজ তারই নাম হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ। এটা হলো কারণ, এটা যে এফেক্ট, ব্লক হয়েছে বলে তো অক্সিজেন কম যাচ্ছে, এটা হলো কারণ, এটা হলো এফেক্ট। পেশেন্ট আমার কাছে কি নিয়ে আসবে, বুকে ব্যথা নিয়ে আসবে, বুকে ব্যথা করছে, অক্সিজেন কম যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি থাকবে, বুকে ব্যথা থাকে। এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা মানে হচ্ছে পেন, আর পেক্টোরিস মানে হচ্ছে চেস্ট, মানে এই চেস্ট রিজনটাকে পেক্টোরাল রিজন বলা হয়। পেক্টোরিস মানে চেস্ট পেন হচ্ছে। তাহলে দেখ, অসুখ একটাই, এতগুলো ভাবে আমি বলতে পারি। তাহলে মেন প্রসেসটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেখানে করোনারি আর্টারিতে ব্লক হচ্ছে বাই ডিপোজিশন অফ ক্যালসিয়াম, কোলেস্ট্রল, ফ্যাট, ফাইব্রিন। ব্লকটা কোথায় হচ্ছে, করোনারি আর্টারি ডিজিজ, তার নাম হয়ে গেল করোনারি আর্টারি ডিজিজ। যার ফলে কি, অক্সিজেন সাপ্লাই কম হবে, ইস্কেমিয়া হবে, তার নাম হয়ে গেল ইস্কেমিক হার্ট ডিজিজ। বুকে ব্যথা হবে, তার নাম হয়ে গেল অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেন আর পেক্টোরিস মানে চেস্ট, কোনো সমস্যা নেই। এই অসুখটারই নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ঘর শুনে হার্ট অ্যাটাক করেছে, তাহলে জানবে তার করোনারি আর্টারিতে সাপ্লাই কমে গেছে, অক্সিজেন কম যাচ্ছে। একটাই অসুখ, এতগুলো ভাবে আমি বলতে পারি, করোনারি আর্টারি ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি আর্টারিতে ব্লক, অ্যানজাইনা পেক্টোরিস বা হার্ট অ্যাটাক। এবার কিছু হলে হার্ট অ্যাটাক বলবি না আবার, ঠিক আছে, বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাক না, পার্টিকুলার এই ঘটনাটা ঘটলে তবেই সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলবো। এটা ইসিজি করে ডায়াগনোসিস করা যায়, এগুলো ইসিজি করে আমরা বুঝতে পারি, ইসিজি পরে পড়াবো, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি, আর কিছু নেই। এত সহজ করে বোঝাতে পারলাম এত কঠিন জিনিসটাকে? বা এটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি করোনারি আর্টারিতে ব্লক হয়েছে, এই যে এখানে বলেছি তো, ব্লক ইন দ্য করোনারি আর্টারি। এই অবধি বোঝা গেছে, বা সেটা বোঝা হয়ে গেলে আর কিছু নেই, এটুকুই লেখা আছে তোকে বলবো।
অ্যাঞ্জানা পেক্টোরিস বলে দিলাম, বুকে ব্যথা নিয়ে আসবে। লেখা হয়ে গেছে? আর একটা কথা আছে, হার্ট ফেলিওর। ঠিক আছে, দেখ, হার্ট অ্যাটাক আলাদা জিনিস, হার্ট ফেলিওর আলাদা জিনিস। হার্ট অ্যাটাক মানে সিম্পলি করোনারি আর্টারি তো ব্লক হচ্ছে, অক্সিজেন যাচ্ছে না, ইস্কেমিয়া হচ্ছে, ইস্কেমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, প্রসেসটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে ওটা হলো ব্লক বা হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর কথাটা মানে হচ্ছে ফেলিওর অফ পাম্পিং অ্যাকশন। হার্ট ফেলিওর কথাটা মানে কি? ফেলিওর অফ পাম্পিং অ্যাকশন। মানে লেফট ভেন্ট্রিকেল কি হচ্ছে, জোরে জোরে কন্ট্রাসিস্টোলি হচ্ছে, ব্লাড প্রেশার। তাহলে যখন হার্ট ফেলিওর হবে তাহলে ধীরে ধীরে করবে, এরকম আস্তে আস্তে করবে, তাহলে সাফিসিয়েন্ট ব্লাড বের হবে না, বডিতে টিস্যুতে কি হবে, সাফিসিয়েন্ট ব্লাড পৌঁছাবে না। বোঝা গেল? এখানে কিন্তু করোনারি আর্টারির কোনো সমস্যা নেই, হার্টটা কোনোখানে দুর্বল হয়ে গেছে। মানে ধর আমি মানুষটা আছি, হ্যাঁ, আমি কাজ দুর্বল, লিখতে পারছি না, কাজ করতে পারছি না, তো হার্টটা এখানে উইক হয়ে গেছে, যার কারণে নর্মাল যে কন্ট্রাকশন সিস্টোলি হচ্ছিল সেটা আবার আস্তে আস্তে হচ্ছে। এ দেখো হার্টটা কারো এরকম এরকম করছে, মানে করতেই পারছে না। তাহলে বেসিক্যালি হার্ট ফেলিওর মানে মাথায় রাখবি ফেলিওর অফ পাম্পিং অ্যাকশন বা পাম্পিং ক্যাপাবিলিটি, এটাই। ঠিক আছে, এবার দেখ, হার্ট ফেলিওর হলে ধর কোনো একটা মেন রাস্তা দিয়ে একটা গাড়ি চলাচল করছে, কোনো একটা জ্যাম হয়ে গেল, তাহলে সামনে পিছনে প্রচুর জ্যাম হয়ে যায়, ট্রাফিক জ্যাম হয়। তো সেটাকে আমরা অনেক সময় বলে ট্রাফিক কনজেশন, ট্রাফিক স্লো চলছে, ট্রাফিক কনজেশন, মানে কনজেশন কথাটা বলা হয়, ট্রাফিক স্লো হয়ে গেছে বা কনজেশন হয়ে গেছে, খুব কনজেস্টেড এরিয়া, ঘিঞ্জি পরিবেশ, প্রচুর একটা অল্প এরিয়ার মধ্যে অনেক লোক থাকে, ঘিঞ্জি পরিবেশ বা কনজেশন। এবার দেখ, যদি লেফট ভেন্ট্রিকল আস্তে আস্তে করে তাহলে কি হবে, লেফট ভেন্ট্রিকলে যতটা ব্লাড বেরিয়ে যাওয়ার ততটা বেরোবে না, অল্প করে ব্লাড বেরোবে। লেফট ভেন্ট্রিকল ব্লাড কোথেকে আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কোথা থেকে আসছে, লাংস থেকে আসছে, তাই তো। তা লেফট ভেন্ট্রিকল যদি জোরে জোরে কন্ট্রাকশন না করতে পারে, এদিকে শোন, যদি কন্ট্রাকশন না করতে পারে তাহলে কি হবে, প্রপার ব্লাডটা বেরিয়ে যাচ্ছে না, তার লাং থেকে যে ব্লাডটা সে নামতে পারবে না। এবার ধর এই হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এখান থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে, এবার এখান থেকে বেরোতে পারছে না, ছবিটা যেরকমভাবে ড্র করি আমি, তাহলে এখান থেকে ব্লাডটা আসতে পারবে না, তাহলে এখানে না না আসা মানে কি হবে, লাংসের মধ্যে ব্লাডটা জমতে থাকবে, মানে ব্লাডের মধ্যে, মানে লাংসের মধ্যে কনজেশন, মানে লাংস থেকে অক্সিজেনেশন হওয়ার পরে ব্লাডটা নামতে পারবে না, ওটাকে বলে কনজেশন, মানে ব্লাডটা লাংসের মধ্যে জমছে। কেন? এখানে তো অনেকটা জমে আছে, বেরোতে পারছে না, খালি হতে পারছে না, তাহলে ব্লাডটা আসবে কোথায়, লাংসে হবে। তাহলে যাদের হার্ট ফেলিওর হয় তার লাংসের মধ্যে ব্লাডটা অনেকটা জমে যায়, স্লো হয়ে যায়, খুব ধীরে ধীরে ট্রাফিক স্লো হয়ে গেলে যেরকম হয়, সেই জন্য হার্ট ফেলিওরের আরেকটা নাম হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তাহলে যার নাম হার্ট ফেলিওর তারই নাম হচ্ছে, কারণ হার্ট ফেলিওর হওয়ার জন্য ব্লাড তারপরে লাংস থেকে ব্লাড না আসলে কি হবে, রাইট সাইড থেকে ব্লাড যাবে না, তাহলে বডি থেকে যে ব্লাডটা উঠে আসছিল পাম্প, সেটাও হতে পারবে না, মানে অল ওভার বডিতে ব্লাড ফ্লোটা স্লো হয়ে যাবে, মানে পুরো বডিতে সিস্টেমটা স্লো হয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে, কনজেশন হয়ে গেছে, সেই জন্য হার্ট ফেলিওরের আরেকটা নাম হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মানে কার্ডিয়াক ফেলিওরে, হার্ট ফেলিওরে কনজেশন হচ্ছে। পেশেন্ট মেনলি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এগুলো নিয়ে আমাদের কাছে আসবে। পেশেন্ট হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, পা ফুলতে শুরু, মানে পা থেকে ফ্লুইডটা উপরে উঠবে না, তাহলে পাটা ফুলতে শুরু করবে, এসব প্রবলেম হয়, যদি লেখা নেই তোদের বইয়ে। আর শেষে আরেকটা আছে কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি, বন্ধ হয়ে যাওয়া, হার্টটা চলছিল, বন্ধ, শেষ, মানে এন্ড অফ লাইফ, আর কিছু করার নেই। তো কার্ডিয়াক অ্যারেস্ট মানে স্টপেজ অফ দ্য হার্ট। হার্ট ফেলিওর মানে স্লোলি স্লোলি কাজ করছিল, আর অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নেই। হ্যাঁ, করার আছে, করার নেই বলে, তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট মানে স্টপেজ অফ হার্ট বা স্টপিং অফ কি বলবো, পাম্পিং অ্যাকশন। সিনেমাতে দেখবি যখন কেউ মারা যাচ্ছে, ইসিজি চলছে এরকম এরকম করে, তারপর হঠাৎ করে লাইনটা ফ্ল্যাট হয়ে গেল, তার মানে ইসিজি
ইসিজিটা কেন হচ্ছে? হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল একটা অ্যাক্টিভিটি চলছে, সেটা আমি ইসিজি গ্রাফ হিসেবে দেখছি। হার্ট বন্ধ হয়ে গেছে, কিছুই হচ্ছে না, তার লাইনটা কী হবে? গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাবে। ওটাই হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এরকম ইসিজি চলছে, উল্টো পাল্টা ইসিজি, তারপর হঠাৎ করে দেখলে লাইনটা একদম ফ্ল্যাট হয়ে গেল। এটাই হচ্ছে বেসিক্যালি কি কার্ডিয়াক অ্যারেস্ট। হার্ট কাজ করছে না, আরেকবার বন্ধ। ফেলিউরে তবুও আস্তে আস্তে চলছিল, আর এখানে একেবারেই বন্ধ। তাহলে মোটামুটি এটুকুই লেখা আছে, আর তোদের বইয়ে কিছু লেখা নেই। বোঝা গেল তো? ঠিক আছে, এখানে একটা আমি অ্যাডেড বলবো যেটা তোর সিলেবাসে নেই, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ারের জন্য 2 মিনিট লাগবে, এটা বলে দিই। ঠিক আছে, এটা আমরা হার্ট ব্লক তাহলে দেখলাম আমরা, এটা নেই বলে আমি শেষে বলছি হার্ট ব্লক। ঠিক আছে, হার্ট ব্লক বলবো না, বলতে পারিস হার্ট অ্যাটাক বলি, সরি হার্ট অ্যাটাক বলি আমি। হার্ট অ্যাটাক কেন হয়েছে? মানে ব্লক ইন দ্য করোনারি সিস্টেম, ব্লক ইন করোনারি আর্টারি। ঠিক আছে, এটা আমরা পড়ে নিয়েছি। হার্টে আরেক ধরনের ব্লক হয়, দেখ এটা আমরা কি পড়েছি, এসএ নোট, ঠিক আছে, তারপরে এভি নোট, বান্ডেল অফ হিজ, তারপরে রাইট বান্ডেল আর লেফট বান্ডেল। ঠিক আছে, এখানে কি একটা ইলেকট্রিসিটি তৈরি হয়, তার নাম হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, তারপরে স্প্রেড করে, তারা ভেন্টিকুলার কন্ট্রাকশনে হেল্প করে। তাহলে একটা ব্লক আমরা পেলাম যে ব্লক ইন দ্য করোনারি সিস আর্টারি, যেন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ক্যালসিয়াম, কোলেস্টেরল আর ফাইব্রিন আর ফ্যাট এগুলো জমে একটা প্লাক তৈরি করেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ব্লকটা ছাড়াও আরেকটা ব্লক হয়, সেটা হলো এই যে অ্যাকশন পোটেনশিয়াল এসি নোড থেকে এভি নোডে আসছে, বান্ডেল অফ হিজ, তারপর হচ্ছে রাইট বান্ডেলে যাচ্ছে, এটা হলো মানে এটা কি বলে কন্ডাকশন পাথওয়ে, এটা হলো কন্ডাকশন পাথওয়ে। কার কন্ডাকশন হচ্ছে? অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল ইলেকট্রিসিটি, এসএনওর ইলেকট্রিসিটি তৈরি করে বলে হার্টের পাম্পিং অ্যাকশন হয়, সেটা মেকানিজমটা আমরা পরে পড়বো। এরকমও হয় যে এই এখান থেকে তোর এসএনওর থেকে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, নিচের দিকে নামতে পারছে না, হয়তো এখানে ব্লক হয়ে গেল, বা এখান থেকে নিচের দিকে নামতে পারছে না, এরকম বিভিন্ন লেভেলে ব্লক হয়। ঠিক আছে, এগুলোর নাম আছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক। ঠিক আছে, তাহলে যখন এরকম কথাটা শুনবি যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে, বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, বা আমরা বলতে পারি থার্ড ডিগ্রি হার্ট ব্লক, আরও বিভিন্ন রকম কম্বিনেশন আছে, বাইফেসিকুলার, ট্রাইফেসিকুলার ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্লকটা এখানেও হতে পারে। ঠিক আছে, তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ, তাহলে সেখানে ব্লক হলে কী হবে? আরবিবিবি, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এখানেও ব্লক হতে পারে। লেফট বান্ডেল ব্রাঞ্চ, তাহলে সেখানে ব্লক হলে আরেকটা বি লেগে গেল। এরকম ডিফারেন্ট লেভেলে কন্ডাকশন সিস্টেমে ব্লক হতে পারে, এগুলো ইসিজিতে ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কন্ডাকশন সিস্টেমে ব্লক আর করোনারি আর্টারিতে ব্লক নামটা শুনতে একই রকম হলেও ডিজিজটা কিন্তু আলাদা। ধরো কেউ একটা ইসিজি করলো, লেখা আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, ইউজুয়ালি কিছু করতে হয় না, নর্মাল জিনিস। আরও কিছু ব্লক লেখা থাকে, বা অনেক সময় বাইফেসিকুলার বা এগুলো আইসোলেটেড ব্লক থাকে, অনেক সময় এগুলো কিছু করতে হয় না, এগুলো নর্মাল প্যাটার্ন। এটা তো কারো থাকতেই পারে, এটাও কারো থাকতে পারে, আমারই আছে, নর্মাল, এটা খুব একটা প্রবলেম হয় না। ঠিক আছে, এবার ধর কোনো একটা মানুষের বাবা বা শুনেছে হার্ট ব্লকে মারা গেছে, তার বেসিক্যালি কী হয়েছিল? করোনারি একটা ডিজিজ হয়েছিল, সে কোনো একটা ইসিজি করেছে, সেখানে লেখা আছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, সে ব্লক দেখে সে তো ঘাবড়ে যাবে, সে এসে ডাক্তারে কি ডাক্তারবাবু আমার বাবা হার্ট ব্লকে মারা গেছিলো, আমার হার্ট ব্লক হয়ে গেছে। ওই ব্লকটা ছিল করোনারি আর্টারিতে ব্লক, আর এই ব্লকটা হচ্ছে কন্ডাকশন সিস্টেমে ব্লক। ঠিক আছে, তো দুটো ব্লক কিন্তু আলাদা জিনিস, এই কনসেপ্টটা খালি মাথায় দিয়ে দেবেন। এই ব্লকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রবলেম হয় না, আর খুব প্রবলেম হলে আমরা পেসমেকার বসাই। বোঝা গেল? তাহলে যখন শুনবে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি ব্লক, বা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, বা বাইফেসিকুলার ব্লক, ট্রাইফেসিকুলার ব্লক, ওই ব্লকটা মাথায় রাখবি, ব্লক ইন দ্য কন্ডাকশন সিস্টেম অফ অ্যাকশন পোটেন্সিয়াল, নট ব্লক ইন দ্য করোনারি আর্টারি, দুটো আলাদা জিনিস। ঠিক আছে,
তাহলে হার্ট অ্যাটাক বলতে এই ব্লক, আর এই ব্লকগুলো যখন বলবো কন্ডাকশন সিস্টেমের ব্লক। এটা হলে মাথায় রাখবো, যাতে কোনোদিন নিজের হলে ঘাবড়ে না যাস। এগুলো বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে ইসিজি। যাক, ইসিজি তো পরে বলবো। তাহলে চ্যাপ্টার মোটামুটি চ্যাপ্টার শেষ। দুটো কথা তাহলে আগের দিন বলতে ভুলে গিয়ে তোদের বইয়ে লেখা আছে, আবার যখন পড়াই তো সব কথা মাথায় আসে না, যে এখান থেকে বেরিয়ে গেলাম তোমরা এই কথাটা বলাই হয়নি, ঠিক আছে। আগের দিন আমরা রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি পড়েছি, ঠিক আছে। সেটাও দেখলে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়েছি। তো ওই যে মেকানিজমগুলো হয় সেটা সেন্টারটা, মেন সেন্টার কোথায় আছে? মেডালাতে। রেসপিরেশন যখন পড়েছিলাম, রেসপিরেটরি যে রিদম সেন্টার সেটা কোথায় আছে? ব্রেনের মেডালা। সেরকম হার্টের যে ফাংশনটাকে রেগুলেট করছে তার মেন সেন্টারটা কোথায় আছে? মেডালাতে আছে। এই কথাটা বলতে ভুলে গেছিলাম সেদিন, এটা একটা। আর একটা জিনিস দেখেছিলাম যখন আমরা কার্ডিয়াক সাইকেল পড়েছি, তো প্রথমে আমরা কি দেখছিলাম? ভেন্ট্রিকেলের ব্লাড ফিল হচ্ছে, লেফট ভেন্ট্রিকেল ব্লাড ফিল হচ্ছে, 70% ফিল হয়। আর যখন লাস্ট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে তার আবার 30% ব্লাড অ্যাড হচ্ছে, তাই তো। অ্যাট্রিয়াল সিস্টোলি কতক্ষণ ছিল? 0.1 সেকেন্ড, আর ডায়াস্টোলি 0.7 সেকেন্ড। আর লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলি ছিল 0.3 সেকেন্ড, আর ডায়াস্টোলি ছিল 0.5 সেকেন্ড। এবার দেখ ডায়াস্টোলিগুলো কিন্তু একটা লম্বা অ্যাজ কম্পেয়ার টু দ্য সিস্টোলি। কেন সেটা কারণটাও বলেছিলাম, যে হার্ট যখন সিস্টোলির মাধ্যমে গোটা বডিতে ব্লাড সাপ্লাই দেয়, নিজে ব্লাড নেয় ডিউরিং ডায়াস্টোলি, সেই জন্য টাইমটা একটু বেশি রাখা হয় যাতে করে নিজের ব্লাডটা সে নিতে পারে, এটা একটা জিনিস। এবার দেখ এখানে যখন ব্লাড মানে 70% জমা হচ্ছে, লেফট ভেন্ট্রিকল ডায়াস্টোলে আছে, রিল্যাক্সেশন করছে। আর যেটা অ্যাট্রিয়াও ডায়াস্টোলে রয়েছে, এখান থেকে ব্লাড আসছে। তার মানে একটা টাইম ছিল যেখানে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল একসঙ্গে ডায়াস্টোলে রয়েছে, এটাকে বলে জয়েন্ট ডায়াস্টোল। জয়েন্ট ডায়াস্টোলে কথাটা মানে হলো অ্যাট্রিয়া রিল্যাক্সেশন করছে, ব্লাড জমা ছিল বা অতিরিক্ত ব্লাড আসছে, ডাইরেক্টলি জমা হচ্ছে, আর লেফট ভেন্ট্রিকলটাও ডাইলেট করছে ব্লাডটা কালেকশন করার জন্য। মানে তোদের বইয়ে শুরুটা এইভাবে করেছে যে লেটস বিগিনিং ফ্রম হোয়েন দ্য 4 চেম্বারস আর ইন জয়েন্ট ডায়াস্টোলে। মানে জয়েন্ট ডায়াস্টোলে কথাটা মানে হলো অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল একসঙ্গে ডায়াস্টোলেতে আছে, সেটা হলো এই সময়টা। এই দুটো কথা হলে আগের দিন বলতে ভুলে আমি এখান থেকে বেরোলাম, তারপরে মনে পড়লো, ধরুন আগের দিনকে বলে দিই। চ্যাপ্টার শেষ এক্সেপ্ট ইসিজি, ইসিজি পরে বরাবর। এবার তোরা বল, তোদের কিছু যদি জিজ্ঞাসা থাকে।